ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছু চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তানিয়া হারুন। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে বিএনপি জামায়াতের দূরত্ব বেশ পুরনো। এই দূরত্বের অবসান ঘটাতে ঐকমত্য কমিশন বারবার চেষ্টা করেও যখন অবশেষে ব্যর্থ, তখন সমঝোতার জন্য সরকারকে দায়িত্ব নিতে বলে কমিশন। কিন্তু এক পর্যায়ে সরকারও আবার রাজনৈতিক দলগুলোর কোর্টে সমঝোতার বল ঠেলে দিয়ে বলেছে অমীমাংসিত বিষয়ে নিজেরা বসে ঐকমত্য করতে। এজন্য 7 দিন সময় বেঁধে দেওয়া হলেও এরই মধ্যে 3 দিন অতিবাহিত হয়ে গেছে। কিন্তু এখনো দলগুলোর মধ্যে আনুষ্ঠানিক কোনো আলোচনার তথ্য নেই গণমাধ্যমে। এমন প্রেক্ষাপটে দল দুটির মধ্যে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে 6 দলীয় জোট 9টি দল উদ্যোগী হয়ে বিএনপি জামায়াতের সাথে পৃথক বৈঠকে বসার চিন্তা করছে। এমন চিন্তা ভাবনার মধ্যেই আজ আবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করে জামায়াতে ইসলামী সহ 8টি দল সরকারকে হুঁশিয়ারি দিয়েছে, আগামীকাল শুক্রবারের মধ্যে জুলাই সনদের আদেশ না দিলে মঙ্গলবার ঢাকাকে জনস্রোতে ভাসিয়ে দেওয়া হবে। নির্বাচনের আগেই গণভোট দিতে হবে জানিয়ে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, যা বোঝাতে চাই বুঝে নিন, সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না, নির্বাচনের দিনই গণভোট দিতে হবে, বিএনপি কোনো ভেসে আসা দল নয়। উল্লেখ করে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেছেন, বিএনপি যদি রাজপথে নামে তাহলে ষড়যন্ত্রকারীদের রাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে যাবে। রাজনীতিকে তবে সংঘাতের রূপ নিতে যাচ্ছে? রাজনীতিতে কে কাকে অবজ্ঞা করছে, কোন হিসাব নিকাশের কারণেই বা তারা একে অন্যকে হুমকি দিচ্ছে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার আনম এহসানুল হক মিলন, আছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এবং জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান। আপনাদের তিনজনকেই আজকের রাজকাহনে স্বাগত জানাচ্ছি। শুরুটা করতে চাই অ্যাডভোকেট আতিকুর রহমান আপনাকে দিয়ে। জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত গণভোটের কোনো ঘোষণা আসেনি। ফেব্রুয়ারির আগেই অর্থাৎ নির্বাচনের আগেই গণভোট হতে হবে। এই প্রসঙ্গে তিনি আরও বলেছেন, যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবে, এমনটা আপনাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে। একটু জানতে চাই, এই যে সোজা আঙুলটা বাঁকা করবেন, এই বাঁকাটা কিভাবে করবেন, ফর্মুলাটা কি হবে? আর যেহেতু সোজা আঙুল বাঁকা করার কথা বলছেন, এই যে বাঁকা করাটা এটা আসলে কাদের বিরুদ্ধে? জি, ধন্যবাদ আপনাকে, আমাদের সহ আলোচকবৃন্দ এবং যারা শুনছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। তো যেটি আপনি বলেছেন, আমাদের নেতা ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এর বক্তব্যকে সামনে রেখে দেখুন, বাংলাদেশের জন্য এখন একটা টার্নিং পয়েন্ট আমরা অতিবাহিত করছি। বিশেষ করে 24 আগস্টে যে গণবিপ্লবটা হয়েছে বাংলাদেশে, এই বিপ্লবের প্রেক্ষিতে মানুষের মধ্যে যে একটা আশার সঞ্চার হয়েছে যে বাংলাদেশের রাজনীতি একটা নতুন মাত্রা দাবিত হবে, এবং যে বিগত 15 বছর যেভাবে রাজনীতিকে আমাদের হানাহানি কিংবা রাজনীতিকে নামে একনায়কতন্ত্র কিংবা ফ্যাসিবাদী আচরণ জনগণ দেখেছে, সেই জায়গা থেকে মুক্তির লক্ষ্যে জনগণের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। এবং আমাদের যিনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি বলেছেন দায়িত্ব নেওয়ার পরে 3টা কাজ তিনি করবেন। যে তিনি যারা গণহত্যাকারীদের বিচার করবেন, যারা 2000 মতো যা মানুষকে হত্যা করেছে, এবং তিনি রাষ্ট্রকে একটা সঠিক সংস্কার উপহার দিবেন, এবং তিনি একটা স্বচ্ছ নির্বাচন আমাদেরকে দিবেন। বিচারের কার্যক্রম তো আমাদের চলতেছে বিচারিক প্রক্রিয়ায়, সংস্কার যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ সংস্কারের পরেই কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হওয়া না হওয়া নির্ভর করে থাকে। তা আমরা দেখলাম সেই ধারাবাহিকতায় তিনি অনেকগুলো কমিশন গঠন করেছেন, এবং সংস্কার কমিশন দীর্ঘ সময় ধরেই তারা আলোচনা করে বসেছেন, দ্বিমত হয়েছে, এবং সর্বশেষ 84টি বিষয়ে ঐক্যমত হয়েছে, এবং তার ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে 17ই অক্টোবর। আমরা আশা করেছিলাম এবং এদেশের জনগণের যে প্রত্যাশা, যাতে করে সেই জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে যেই দলই ক্ষমতা আসুক, যাতে করে প্রত্যেকটা দল যেই জুলাইকে সামনে রেখে আমরা রাষ্ট্র সংস্কারের পদক্ষেপ নিয়েছি, যাতে করে সেটাকে ধারণ করে রাজনীতিটা সুন্দর দিকে অতিবাহিত হয়, তার আইনি ভিত্তি দিয়ে, এবং তার সাথে গণভোটটা হয়ে যায়, তাহলে আশা করা যায় যে ভবিষ্যৎ রাজনীতিটা আমাদের সুন্দর হবে। কিন্তু আমরা খেয়াল করলাম জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পরে যখন কার্যকরের জন্য
ঐক্যমত্য কমিশন সুপারিশ দিয়েছে, তখন থেকে রাজনৈতিক বিভাজনটা আবার তৈরি হয়েছে। মূলটা হচ্ছে যে জামাত ইসলামী সহ ইসলামী দলগুলো তারা বলেছে গণভোটটা যেহেতু সংস্কারটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা দিক, যদি এটাকে আমরা সেভাবে বাস্তবায়ন করতে চাই তাহলে জনগণকে অংশগ্রহণমূলক করে একত্র করে যদি এটাকে আমরা গণভোটটা নভেম্বরে দেওয়া যায়, যদি তার ভিত্তিতে আমাদের ইলেকশনের কার্যক্রম শুরু করা হয়, এখানে আপার হাউজের বিষয় আছে, তাহলে জনগণের আশ্বস্ত হবে না আমরা একটা সুন্দর দিকে ধাবিত হচ্ছি। আজকে আপনি দেখুন গত 2 থেকে 2.5 মাস যাবৎ দাফে দাফে কিন্তু আমরা কর্মসূচি পালন করেছি এবং আমরা প্রত্যেকটি কর্মসূচি আমাদের সুন্দর ছিল, জনগণকে আমরা সম্পৃক্ত করেছি, আমরা দাবির পক্ষে আমরা জনমত তৈরি করেছি। এখন পর্যন্ত সারা দেশের বিগত 2 মাসের যে প্রায় 5ম দফে কর্মসূচি পালিত হয়েছে, কোথাও কোনো ধরনের রাজনৈতিক গোলযোগ কিংবা সহিংসতার ঘটনা কিন্তু কখনো ঘটেনি। সর্বশেষ আমরা আজকে তো প্রায় 22-23 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, আমরা দেখলাম যে যখনই জুলাই সনদ কার্যকর নিয়ে ঐক্যমত্য কমিশন প্রস্তাব দিয়েছেন, এটা অটোমেটিক্যালি 9 মাসের মধ্যে অনুমোদন হয়ে যাবে, কিংবা যেই বিষয়গুলোতে মৌলিক যে বিষয়গুলো আমাদের সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছেন এবং তারা সে আলোকে স্বাক্ষর করেছেন। ঐক্যমত্য কমিশন যেহেতু সেগুলোকে নোট অফ ডিসেন্টকে বাদ দিয়ে গণভোটের প্রস্তাব দিয়েছেন, তখন তারা বেঁকে বসেছেন এবং তারা মনে করেন না নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে গণভোট কীভাবে হবে। কিন্তু আবার আমরা এটাও জানি যে পৃথিবীর কোথাও নোট অফ ডিসেন্টকে সামনে রেখে গণভোটের কোনো নজির কোথাও নাই। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার তারা জনগণের ম্যান্ডেট পেয়েছেন, তারা জনগণ তাদেরকে একটা বিপ্লব করে ক্ষমতা দিয়েছেন, তারা নিরপেক্ষ সরকার, তাদের দায়িত্ব হচ্ছে পলিটিক্যাল দল যাই বলুক, জামাত একদিক থেকে বলবে, বিএনপি একদিক থেকে বলবে, রাষ্ট্রের জন্য কোনটা প্রয়োজন সেটাকে বিবেচনা করে ওনারা জুলাই সনদকে আদেশ জারি করবেন, গণভোট দিবেন। কিন্তু লক্ষ্য করলাম আমরা কোনো একটা অদৃশ্য কারণে অন্তর্বর্তীকালীন সরকার সময় ক্ষেপণ করছেন, যেখানে তাদের দায়িত্ব ছিল রাজনৈতিক দলগুলোকে বিবেচনায় নিয়ে জুলাই সনদের আদেশ জারি করা, তারা সেটা দিয়েছেন, আমাদের কাছে দিয়ে দিয়েছেন। তো আমরা তো ঐক্যমত্য হয়ে আপনাকে মতামতই দিলাম, তাহলে আপনার দায়িত্বটা কি? আমরা মনে করি সরকার এখানে লুকোচুরি খেলছেন, যার জন্য যেহেতু রাষ্ট্রটা আমাদের সবার, আমরা মনে করি অর্থাৎ আপনাদের দলের পক্ষ থেকে যখন বলা হচ্ছে যে জনস্রোতে ভাসিয়ে দেব যদি আগামীকাল অর্থাৎ শুক্রবারের মধ্যে যদি আদেশ জারি না হয়, যেহেতু দাবিটা জনগণের, আমরা মনে করি ইলেকশনের দিন গণভোটটা হলে এই গণভোট মূল্যহীন হবে এবং সেখানে জনগণের সত্যি রায় পাওয়ার ক্ষেত্রে আশঙ্কা আছে এবং গণভোটের লক্ষ্যটা সেখানে আমরা অর্জন করতে পারবো না। যে আমরা বলেছি দেশের স্বার্থে দল মত ঊর্ধ্বে উঠে, যেহেতু এটা নিরপেক্ষ সরকার, তার দায়িত্ব হচ্ছে আগামী রাজনীতিকে সুন্দর করার জন্য তারা গণভোট দিবেন এবং গণভোটের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন দিয়ে জাতিকে তারা স্বস্তি দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। সেই জায়গায় সরকার তার দায়িত্ব পালন না করার কারণে জামাতের পক্ষ থেকে সরকারকে দায় দিয়ে কথাগুলো বলা হয়েছে। আপনারা যে বলেছেন যা বুঝাতে চাই বুঝে নেন, নো হাঙ্কি পাঙ্কি, এই যে কাদের বুঝাচ্ছেন, অর্থাৎ সরকারকে বুঝাচ্ছেন আপনারা, এমনটাই আপনার বক্তব্য থেকে তাই পরিষ্কার হচ্ছে। সরকারের দায়িত্ব বলতে এখন সরকারের কোর্টে, সরকার এখন যদি জনগণের অভিপ্রায়কে সামনে রাখেন তারা ডিসিশন সঠিকভাবে নেবেন। তারা এখন মনে করেন পক্ষ থেকে তো আপনাদেরকে সময়, রাজনৈতিক দলগুলোকে সময় বেঁধে দিয়েছে 7 দিন, যার মধ্যে 3 দিন অতিবাহিত হয়ে গেছে। জামাত ইসলামী মাঠের এক পাশে খেলছে 8টা দল সহ, বিএনপি সমমনা দল এক পাশে খেলছে, রেফারিটা কে হবেন? আমরা খালি খেলেই যাব, রেফারি থাকবে না? এখানে সরকারের দায়িত্ব হচ্ছে 2 দলের তাদের পরামর্শগুলোকে বিবেচনা করে জনগণটা কি চাচ্ছে সেটাকে ধারণ করে সরকার রেফারি এখানে হয়ে যায়, তাহলে জাতি উপকৃত হবে, রাজনৈতিক বিভেদটা আমাদের আর দূরে যাবে না এবং আমরা একটা সুন্দর নির্বাচনের দিকে আমরা যাব বলে সেটা প্রত্যাশা করছি। নিশ্চয়ই নাজমুল হক প্রধান, 2 দলই পাল্টাপাল্টি হুমকি দিচ্ছে এই গণভোট ঘিরে, সামনে নির্বাচন ঘিরে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনের দিনই গণভোট হতে হবে, বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না। আবার জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনের আগেই গণভোট হতে হবে, কোনো বাহানা হবে না। কিন্তু সরকারের পক্ষ থেকে তো বলেই দেওয়া হয়েছে যে 7 দিন আলোচনার জন্য একটি সময় বেঁধে দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোকে, 7 দিন সময়ের পরে একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তার মধ্যে 3 দিন অতিবাহিত হয়ে গেছে। আলোচনায় না বসে আসলে এই ধরনের হুমকি, এটাকে কিভাবে দেখছেন বা কেন আসলে এই ধরনের হুমকি? হচ্ছে যে এখানটা বিএনপি জামাতের এই যে মানে দুটো দলের কিন্তু চলনে বলনে কথাবার্তা একই রকম ছিল বহু আগের থেকে, হঠাৎ করে কেন একজনের কথার ভিন্নতা হচ্ছে এটা আমার বোধগম্য না, জনগণেরও বোধগম্য হয় কিনা আমার সন্দেহ আছে, কারণ দলটার তো মারাত্মক সক্ষতা ছিল। তো এখানটায় যে কথাগুলি আসলো ভাইজান বলল, এখানটায় গণভোট এবং সংস্কার
আমরাও এই সংস্কারের আলোচনায় একদম আগাছে গোড়া শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। আমরা এই সনদে সই করি নাই, এ কারণেই করি নাই। প্রথম হচ্ছে যে এই যে সনদ সংস্কার কমিটি যারা, তাদের অ্যাটিটিউডটাই হচ্ছে ওনারা যা বোঝেন সেটা রাজনীতিবিদরা বোঝে না, ওনারা যা করতে চান সেটা আমরা করতে চাই না। এই যে আজকে ওনারাই কিন্তু এটা খেলছে। কি খেলছে? আমরা প্রথম যখন রাজনীতি দলগুলো প্রস্তাব নিল, আমরা প্রস্তাব দিয়েছি এবং সেদিন প্রাথমিক আলোচনা যখন আপনার সংসদ ভবন অফিসটা ছিল, প্রাথমিক আলোচনা আমাদের কাছ থেকে ওনারা জানতে চেয়েছেন। ওনারা প্রথম বলেছেন যে রেফারেন্ডাম করলে কেমন? নো, রেফারেন্ডাম না, আমরা রেফারেন্ডাম জানি, রেফারেন্ডাম হয়েছে, কত পার্সেন্ট রেফারেন্ডাম লোক ভোট দেয়। ইভেন কি আমরা এই যে 90 যে রেফারেন্ডাম করলাম, তাই না, সেটা আমরা সহ সেগুনবাগ যে নেতারা গেছিলাম যে দেখি তো কীরকম ভোট হচ্ছে না হচ্ছে। নাই, নো ম্যান, যদিও যৌক্তিক প্রেসিডেন্সিয়াল পর থেকে পার্লামেন্টারি ফর্মে সবাই ঐক্যমত। রেফারেন্ডাম এর আগে দুটো হয়েছে, কী হয়েছে এটা আমরা জানি। রেফারেন্ডামের জন্য আমরা আপত্তি করছিলাম প্রথমেই, কিন্তু তারপরও কিছু দলের চাপাচাপির কারণে ওইটা একসময় বিএনপি অ্যাগ্রি করে যে ঠিক আছে, যখন সবাই রেফারেন্ডাম চাচ্ছেন, আমরা চাইলেই কিন্তু রেফারেন্ডাম, আমরা মনে করি না, এখনও মনে করছি না রেফারেন্ডাম দরকার আছে, তাহলে একই দিনে রেফারেন্ডাম হইতে পারে। তাহলে একই দিনে ভোট রেফারেন্ডাম কেমনি হবে? ওটাও তো একটা যৌক্তিক না। কিন্তু এইভাবে কথাটা শেষ হয়ে গেছে একই দিনে হওয়ার জন্য। কিন্তু হঠাৎ করে এটা আগেই করতে হবে, নভেম্বরেই করতে হবে, এটা কেন বিএনপি জামাত এই জায়গাটা নিয়ে আসলো, এটা আমার বোধগম্য না, যেটা আমি বললাম আগেই। তো মনে হয় যে এখানটায় মূলত লড়াইটা হচ্ছে ক্ষমতার জন্য আর কি। হ্যাঁ, যে ক্ষমতাটা কীভাবে যাওয়া যায় প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানটায় সংস্কার কমিটি যে প্রস্তাবটা করছে, আমাদেরও অনেকগুলি বিষয়ে আপত্তি ছিল। আমরা শুধু না, আমাদের সহ আরও 3-4টা দল আমরা সই করি নাই। অনেকগুলি দল তো যাই নাই, নিবন্ধিত দলগুলি। পত্রিকায় দেখেছি 25টার মতো দল বোধ হয়, অর্ধেকেরও কম দল সই করেছে। পরে তো দল নাই, এদেরও সই নিয়েছেন ওনারা ওইটাই এই যে আপত্তিগুলি, এই যে রেফারেন্ডাম, এই যে আপত্তিগুলি কীভাবে দেখবে? রেফারেন্ডাম হচ্ছে হ্যাঁ বা না, আপনি এটা মানেন কি মানেন না, আপনি জানেন কি জানেন না, এরকম রেফারেন্ডাম এটাই হয়। কিন্তু রেফারেন্ডাম যেগুলো আপত্তি কী হবে সেটা সেটেল হয় নাই। ওনারা রেফারেন্ডাম করবেন, তো সেই আপত্তিগুলো দেবেন, তো দেন নাই। না দিয়ে ওনারা, যেটার কারণে বিএনপি আপত্তি তুলছে মারাত্মকভাবে, এটা একটা প্রতারণা হয়ে গেছে আমাদের সঙ্গে। মজার ঘটনা হচ্ছে, যারা সংস্কার কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ সাহেব, উনি এমন কথা বললেন যে এটা যদি না মানে তাহলে 270 দিনের মধ্যে এটা পাস হয়ে যাবে। এই যে আইন চাচ্ছে আগে, এই যে এখন যে ডিমান্ডটা আসতেছে, ওনাতে বললেন যে হ্যাঁ, যে আগে একটা ডিক্লারেশন লাগবে, আইন লাগবে একটা। এই আইনটা করবে কি? আইনটা করার কি এটা বোর্ডই? এই প্রধান উপদেষ্টার সেই রাইট আছে উনি আইন করতে পারেন? নো, ইট ইজ পার্লামেন্ট। তাহলে ন্যাচারালি এখানে দেখেন কীরকম একটা বোঝাপড়ার জায়গায় কত রকম গ্যাপ। আমরা আমাদের ভবিষ্যৎ যারা নেতা হবে জনগণের ভোট নিয়ে, আমরা তাদের বিশ্বাস করছি না। আমরা এমন ক্ষমতা প্রয়োগ করতে চাচ্ছি যেটা ওইখানটায় বাধ্যতামূলকভাবে এটা পাস হয়ে যাবে যদি পাস না করে, অথবা আগের থেকে আইন লাগবে, কারণ পার্লামেন্ট আমরা বিশ্বাস করতেছি না। তাহলে জনগণের ভোটে যারা আসবে, জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করার কারণে যারা পার্লামেন্টে আসীন হবে, যারা আইন কানুন তাদেরকে বিশ্বাস করছি না আমরা। এই যে গ্যাপটা, এই গ্যাপের কারণে আমরা কিন্তু সই করি নাই। এটা ডেঞ্জারাস বিষয় একটা। উপর থেকে একটা এটা আইন ফ্রেমিংয়ের বডিও না এটা, কিন্তু অথচ এই বডিটার মধ্য দিয়ে বা চাচ্ছে যে এখন এটা আইন করে দেন। কে আইনটা করবে? আইন করার তো রাইট নাই, তো প্রধান উপদেষ্টাও পারেন না। ইভেন প্রেসিডেন্ট অর্ডিন্যান্স কখন হয়? অর্ডিন্যান্স হয় যদি আইনসভা বন্ধ থাকলে তাহলে অর্ডিন্যান্স হয় ওটা আবার। তাহলে এই যে এখানটা সংকটটা যে তৈরি করা, রাজনীতি তৈরি করা হলো, এটা জেনে বুঝেই করা হলো। দেশের নির্বাচনটাকে, আমি বলে নেই, নির্বাচনটাকে একটু 10 সেকেন্ডে লং টার্ম বিলম্বিত করার জন্য। একটু একই প্রসঙ্গে ডক্টর আনম এহসানুল হক মিলন আপনার কাছে আসতে চাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না। রাজনৈতিক দলকে হাতের খেলনা মনে করছেন উপদেষ্টারা, বিএনপি কোনো ভেসে আসা দল নয়, এমনটা বলেছেন তিনি। আমি জানতে চাই হঠাৎ এই বক্তব্য কেন? সেই সাথে জানতে চাই, তিনি আরও বলেছেন বিএনপি যদি রাজপথে নামে তাহলে ষড়যন্ত্রকারীদের রাজনৈতিক যে হিসাব নিকাশ তা পাল্টে যেতে পারে। রাজপথে নামলে হিসাব নিকাশ আসলে কেমন হবে, আর এখনই বা কেমন হিসাব নিকাশ আছে? আর সেই সাথে জানতে চাই, কোন হিসাব নিকাশের কারণে আসলে এই যে আলোচনায় বসতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে, এখনো আপনাদের দলের পক্ষ থেকে এই আলোচনা নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য কেন এখনো আসেনি? স্পষ্ট বক্তব্য বা স্পষ্ট অবস্থান না থেকে কেন এমন হুঁশিয়ারি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ উভয় বিজ্ঞ আলোচককে। আসলে থিংস আর গেটিং কমপ্লিকেটেড, এটা বুঝতে হবে।
এখন আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি কি, কোনটা আমরা চাই? আমরা কি একটি সুস্থ স্বাভাবিক পথে এই ইন্টারিম গভর্নমেন্ট পাওয়ার হ্যান্ড ওভার করুক, এটা আমরা চাই কি না? আর যদি এটা না চাই তাহলে এটা সলিউশন কি? অর্থাৎ রাষ্ট্র কি সঠিক পথে এগোবে? এই আনরেস্ট সৃষ্টি করলে কি হবে? আর এই সরকার সে কতটা তার দায়িত্ব রয়েছে এবং কিভাবে করবে, এই ডেফিনেশনগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যেই সংস্কার কমিশনের আলোচনা হয়েছে। প্রথম কোশ্চেন হলো, এই সরকার যদি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট হয়ে থাকে তাহলে তার কনস্টিটিউশনের ভিতরে যেতে হবে। এই সরকার এখন আর বিপ্লবী সরকার বলে প্রতিষ্ঠিত করতে পারবে না, অ্যান্ড কনস্টিটিউশনকে নালিফাইড করার মতো কোনো অবস্থান এখন নেই। এখন এই সরকারের দায়িত্ব ছিল যৌক্তিক সময়ের ভিতরে একটি নির্বাচন দেওয়া। অ্যাট দ্য সেম টাইম তারা কিছু ঐক্যের কথা বলছিলেন, ঐক্যমত কমিশন। দেখুন, ঐক্যমত কমিশনে ঐক্য হলে তার ঐক্যমত কমিশনের কোনো প্রয়োজনও ছিল না। রাজনৈতিক দলগুলো এখানে স্টেক হোল্ডার, এর একটা বড় ধরনের স্টেক হোল্ডার কিন্তু এখানে নেই। সেই মতামত প্রকাশ করার জন্য ওনাদের স্টেক হোল্ডার যে 50 জন বা 51 জন পার্টি, 31টা পার্টি সিটিং করেছে, তাদের মধ্যে কিন্তু একটা লার্জ পোর্শন বাকি রয়েছে। তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন জনমত সৃষ্টি করার জন্য স্টেক হোল্ডারের অভাব রয়েছে। ইন দিস কেস হঠাৎ করে এই থ্রেটটা কোন দিকে যাবে? ধরে নেই নির্বাচন হবে না, হু উইল বি বেনিফিশিয়ারি? আওয়ামী লীগ অ্যান্ড আদার্স যারা ইন্টারন্যাশনালি এখানে ইনকর্পোরেট করছে আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা চাচ্ছে না এই দেশটি সুস্থভাবে হয়। এখন যেই দলটি এই দেশের নির্বাচন সুস্থ হতে দেবে না এবং যেই দলটির এই থ্রেটে আওয়ামী লীগ বেনিফিশিয়ারি হবে এবং রাষ্ট্র পরিচালনায় এই সরকার ব্যর্থ হবে, সেই থ্রেটকে কি জনগণ মেনে নেবে? দ্যাটস মাই কোশ্চেন। দেখুন, এদেশের এই অবস্থা হয়েছে, সঠিকভাবে নির্বাচন হয়নি, গণতন্ত্রের প্র্যাকটিস হয়নি, সে কারণেই কিন্তু বাকিগুলো আসছে। আপনি যত কিছুই বলেন, স্টার্টিং পয়েন্ট ইজ ডেমোক্রেসি প্র্যাকটিস করি, গণতন্ত্র আমরা সঠিকভাবে আমরা নির্বাচিত সরকার হয়নি। এখন যদি আমরা নির্বাচনকে সঠিকভাবে না করি তাহলে কারা বেনিফিশিয়ারি হবে? সেই বেনিফিশিয়ারি কি এই জনগণের হবে? তো হঠাৎ করে এই হুঙ্কার, এটা রাষ্ট্রের জন্য একটা থ্রেট। এই থ্রেটের রেজাল্টেন্ট যদি নির্বাচন না হয়, ধরুন এই যে শেখ হাসিনা সরকার, ফ্যাসিস্ট সরকার নির্বাচন দেয়নি, দিতে না দিতে তাকে পালাতে হয়েছে, ভারতে গিয়ে পালিয়েছে। আচ্ছা, এই সরকার যদি ব্যর্থ হয় নির্বাচন দিতে, জনগণকে তাদেরকে পালাতে দিবে? দেখুন, প্রথমে আমরা বলেছিলাম আপনাদের দায়িত্ব লাইক নেপাল, নির্বাচন দিয়ে দেন, ডোন্ট ডিলে। 3 মাসের কথা বলেছিলাম, ওনারা বললেন না, একটু সময় নেই। তারপর আমরা 6 মাসের কথা বলছিলাম, তারপর বললো একটু সময়। আমরা বলছি যুক্তিক সময় দেওয়া হোক, দেওয়া হলো। ওনারাই এখন ডিসিশন নিলেন যে দিস দ্য টাইম টু রিং দ্য বেল। তো এই সময়ে এসে এখন পলিটিক্যাল পার্টি যারা রয়েছেন তারা যদি এইভাবে থ্রেট করেন এবং ঘেরাও করেন, আন্দোলন করেন, তাহলে এই গভর্নমেন্টের কী করার আছে? গভর্নমেন্টের হ্যান্ডস আর ভেরি টাইট। আর আপনারা যদি ঐক্যমতে আসতেন, আপনারা এই যে গণভোটের কথা বলছেন, গণভোট করার একটির কি সরকার রয়েছে? তারপরে আপনারা যে গণভোটের ব্যাপারে বলছেন যে অ্যাজ এ প্যাকেজ দিয়ে দেওয়া, আপনারা 86টি পয়েন্ট এনেছেন, 26টি একমত হয়েছেন, 48টি হতে পারেননি। তাই 48টি মতামতকে সমন্বিত করতে হবে। কেউ কেউ বলছেন পৃথিবীতে অনেক নজির রয়েছে, হ্যাঁ, মোর দ্যান 100 কান্ট্রি হ্যাজ দিস এক্সাম্পল, পিপল নোজ অ্যাবাউট ইট। কিন্তু আপনি আমার সামনে গণভোটের কথা বলবেন, কোন কোন বিষয়ে কথা বলবেন, এটা জানাবেন না। আর আমরা যদি মনে করি যে ঠিক আছে এই বিষয়গুলো আমরা নোট অফ ডিসেন্স দিয়েছি, ধরুন আমার মন্ত্রণালয় হঠাৎ করে কিছু প্রিন্টার কিনছে, তো প্রিন্টারের জন্য টেন্ডার হয়ে গেছে, সব কিছু হয়ে গিয়েছে, হওয়ার পরে আমি এখানে নোট অফ ডিসেন্স দিলাম অ্যাজ এ মন্ত্রী। কেন দিয়েছিলাম? কারণ এই প্রিন্টারগুলো ছিল লেজার প্রিন্টিং, আমরা স্কুলে প্রিন্টার পাঠাবো, আমি ডট মেট্রিক চেয়েছিলাম। তো অ্যাজ এ মিনিস্টার আমি নোট অফ ডিসেন্স দিয়েছি, তার অর্থ কি শিক্ষা মন্ত্রণালয় কম্পিউটার কিনবে না? ইউ সি, আমরা বিএনপি নোট অফ ডিসেন্স দিয়েছি, কোন কোন বিষয়ে দিয়েছি, কতটা আমরা অ্যাকসেপ্ট করব, কতটা আমরা করতে পারবো না, এইটাকে কেন্দ্র করে নোট অফ ডিসেন্সকে বাদ দেওয়া হবে,
এটা তো হতে পারে না। ঠিক এই প্রসঙ্গে নিয়ে আসবো ডক্টর আনম এহসানুল হক মিলন, নোট অফ ডিসেন্ট বিষয়ে আসবো, সেই সাথে আসবো আর গণভোটের বিষয়ে যদি শেষ পর্যন্ত সরকারের তরফ থেকে সিদ্ধান্ত হয় সেই পর্যায়ে আপনাদের অবস্থান কি হবে। একটি বিরতি নিয়ে ফিরছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে ডক্টর আনম এহসানুল হক মিলন। বিরতির আগে আপনি বলছিলেন আপনাদের দলের পক্ষে যে নোট অফ ডিসেন্ট সেই বিষয়টি আপনি তুলছিলেন, ওই বিষয়টি নিয়ে আবার একটু আসতে চাই। জুলাই সনদ যে বাস্তবায়ন প্রশ্নে বিএনপি ও জামায়াতের মধ্যে যে মত পার্থক্য তা কমিয়ে আনার জন্য, কমিয়ে একটি রাজনৈতিক সমঝোতায় আনার জন্য সেই লক্ষ্যে দল দুটির সঙ্গে পৃথক বৈঠকে বসার চিন্তা করছে 9 দল। নিশ্চয়ই আপনি জানেন সেটি। 9 দলের মধ্যে একটি দলের শীর্ষস্থানীয় একজন নেতা বলেন তাদের চেষ্টা থাকবে গণভোটের সময়ের প্রশ্নে জামায়াতকে সম্মত করা, সেই সাথে অন্যদিকে জুলাই সনদে ভিন্ন মত কমিয়ে এনে, অর্থাৎ নোট অফ ডিসেন্ট কমিয়ে এনে বিএনপিকে একটি মাঝামাঝি জায়গায় আনা, এমনটা বক্তব্য রেখেছেন। আপনারা কি সমঝোতায় আসবেন সেই বিষয়টি নিয়ে একটু জানতে চাই। আর যেটি বলেছেন শীর্ষস্থানীয় একজন নেতা, সেটা যদি হয় সেই বিষয়ে আপনাদের বক্তব্য কি থাকবে? না দেখুন, ঐক্যমত্য কমিশন তারা যে প্যাকেজটা দিয়েছে, এই প্যাকেজটা একটা ভিশনারি প্যাকেজ। এই পরিবর্তন বাংলাদেশে আস্তে আস্তে যেতে হলে এক লাপে কিন্তু যাওয়া যাবে না। অন দ্য আদার হ্যান্ড বিএনপি কিন্তু 31 দফার রাষ্ট্র মেরামতে অলরেডি ক্লারিফাই করেছে আমরা কি কি চাই। যখন আমরা আওয়ামী লীগ দ্বারা নিষ্পেষিত ছিলাম, আমরা এই সময়ের কথা বলছি না, তো সেই জায়গায় আমরা ক্যাটাগরি কি যেগুলি ইমিডিয়েটলি প্রয়োজন, সেই জায়গায় ঐক্যমত্য কমিশনে আমরা একমত পোষণ করেছি এবং আমরা রাজি হয়েছি। কিন্তু ঐক্যমত্য কমিশন বা আদার পার্টি যদি বিএনপিকে টার্গেট করে আপনি কথা বললেন, তাহলে তো হবে না। ধরুন আমাদের পার্টির একটা গঠনতন্ত্র রয়েছে, আমাদের পার্টি আমরা কাকে এটার প্রধান বানাবো এটা আমাদের নিজস্ব ব্যাপার। রাষ্ট্রের কনস্টিটিউশন যিনি প্রধানমন্ত্রী হবেন তাকে স্টিপুলেট করা হবে, সেখানে গিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। কিন্তু আপনারা বলতে চাচ্ছেন আমাদের পার্টির প্রধান যিনি সরকার প্রধান হবেন তিনি হতে পারবেন না, তিনি সংসদ প্রধান হতে পারবেন না। আরে ভাই, এটা গণতান্ত্রিক দেশ, 51টা পার্টি হয়ে গেছে। যদি বিএনপির গঠনতন্ত্র আপনার নাম ভালো লাগে, ইউ গো take a fresh copy and open up one new party. আপনি আমাদের দল আমরা চালাবো। এখানে তো ঐক্যমত্য কমিশন বা আপনি কোনো বাধা নিষেধ করতে পারেন না। পার্টিকুলারলি আপনি যখন বুঝতে পারবেন যে না বিএনপি ইজ দ্য নেক্সট গভর্নমেন্ট ওয়েটিং টু বি, তখন বিএনপিকে টার্গেট করে যে আপনি কথা বলবেন, দ্যাটস নট রাইট। ঐক্যমত্য কমিশন একটা ভিশনারি আমাদেরকে দিয়েছে, এই ভিশনারিগুলো ধরুন আস্তে আস্তে হবে। আচ্ছা, 1789 আমেরিকান কনস্টিটিউশন হয়েছে, 26th অ্যামেন্ডমেন্ট হয়েছে কত বছর পরে, 27টি অ্যামেন্ডমেন্ট এই পর্যন্ত হয়েছে। আপনি যেখানে গণতন্ত্রী প্র্যাকটিস করছেন না, যেখানে ফ্যাসিস্ট সরকার ছিল, ওভারনাইট আপনি সব কিছু করতে যাচ্ছেন। বিএনপি কি ডিসএগ্রি করেছে? বিএনপি তো ডিসএগ্রি করে নেই। আর বিএনপি একটি দল যারা ক্ষমতায় ছিল, বেগম খালেদা জিয়া তো 3 বার ক্ষমতায় ছিল। তাই আমরা জানি রাষ্ট্র পরিচালনা করতে হলেও কী কী প্রয়োজন, আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে বলছি। আর এই ঐক্যমত কমিশন এবং আদার পার্টি তারা টার্গেটিং করলো যে বিএনপিকে কীভাবে প্রোটেকশন দেওয়া যাবে। দ্যাটস হাউ ইট ডাজন্ট ওয়ার্ক। সেই জন্যই কেউ যদি থ্রেট করে যে আমরা রাজপথ দখল করে ফেলবো বা ডক্টর ইউনূসকে ঘর থেকে বের করতে দেব না, জাতি তো বসে মুচকি হাসবে না। জাতি তো চায় একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং জাতি চায় যে গণতান্ত্রিক অধিকার। আপনি দেখুন এখনকার মানুষ নির্বাচনের মোড়ে। ইতিমধ্যেই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে নমিনেশন দিয়েছেন, দেওয়ার পরে সকলেই তো এখন একটু 30 সেকেন্ডে শেষ করবেন। সকলেই তো এখন মোটামুটি অন্যান্য দলগুলি খুব দুশ্চিন্তা পড়ে গিয়েছে। তো এই যে নমিনেশন দিয়ে ইলেকশন মোডে চলে আসছে, এই মোডটাকে যখন আপনি ইলেকশন থেকে অন্যদিকে নিয়ে যাবেন, আপনি কি মনে করেন জনগণ ছেড়ে দিবে? জনগণ এখন ইলেকশন মোডে। জনগণ ফার্স্ট প্রায়োরিটি হলো নির্বাচন, তারপরে কি করবেন না করবেন সেটা। আর একই দিনে যদি গণভোট হয়, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? পার্লামেন্টই তো সবগুলিকে আবার অ্যাপ্রুভাল দেবে। তো আপনি পার্লামেন্ট বড় না গণভোট বড়, একই সাথে সমস্ত প্রবলেমগুলি নিয়ে আসবেন, এটা তো হতে পারে না। সেই জন্যই বলছি যে নির্বাচন হচ্ছে ফার্স্ট ইস্যু, এটা হতে হবে। আর কেউ যদি এই সরকারকে থ্রেট করে, জনগণ তার জবাব দিবে, নিশ্চিত আপনারা দেখবেন। অবশ্যই। নাজমুল হক প্রধান, বাংলাদেশের রাজনৈতিক সংলাপ যেন এক দৃশ্য সংকট তৈরি হলে দলগুলো আলোচনায় বসে, আবার সমঝোতায় না আসলে সেই সংলাপ হারিয়ে যায় ইতিহাসের পাতায়, এমনটা রাজনৈতিক বিশ্লেষকরা বলেন। 1988 সালে সামরিক শাসনের শেষ সময় থেকে 2025 অবধি যেই সব সংলাপ হয়েছে তা বহুবার হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সংলাপে আসলে সমাধান কতটা মেলে, কিংবা এবারও কি কোনো সমাধান পাওয়া সম্ভব কিনা, এবং সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এলে সেই সিদ্ধান্ত কি রাজনৈতিক দলগুলো মেনে নেবে কিনা, যদি না নেয় আবারও কি সংঘাতমুখী কিংবা নির্বাচন আসতে যাচ্ছে? সংলাপে তো সমস্যার সমাধান তো হয়, যুদ্ধ পর্যন্ত সংলাপে বন্ধ হয়ে যায়, তাই না?
সংলাপ ছাড়া তো কোনো বিকল্প জিনিস নেই। একটা বিষয় ডেমোক্রেসিতে, গণতন্ত্রে খেয়াল রাখা উচিত যে আমার মতটা যে চূড়ান্ত হবে, তাই না, এটা ঠিক না। আমার মত থাকতে পারে একটা, ধরেন উনি বলছে যে আমাকে করতে হবে, এই জন্য কয় রেফারেন্ডাম করতে, আমি বলছি না, রেফারেন্ডাম কোনো প্রয়োজন নেই। রেফারেন্ডাম কেন করবো? আমি বলছি যেখানটা এতগুলি দল সম্মত হয়ে বেসিক কতগুলি পলিসি ঠিক করছে এবং সেই পলিসিগুলি পার্লামেন্টে জনগণের উপরে যারা তারা বাস্তবায়ন করবে, তা আগাম আদেশই দরকার, রেফারেন্ডাম দরকার কি? আপনার মতটা কেন মনে করেন যে আপনার মতটাই চূড়ান্ত, এটা না করলে হবে না? ডেমোক্রেসির এটাই হলো অসৌন্দর্য। সৌন্দর্য হচ্ছে এটাই যে ভিন্ন মত থেকে চলা। সবাই তো ভিন্ন ভিন্ন দল করি, ভিন্ন ভিন্ন দল করে এখানটায় রেফারেন্ডাম করতে হবে, এখন আগেই করতে হবে, হ্যাঁ, না করলে চলবে না, এই যে প্রেশার, চাপ, তাই না, এটা ডেমোক্রেসিতে অ্যালাউ করে না। ডেমোক্রেসি হচ্ছে সহনশীলতার বিষয়, সবার আলোচনার বিষয়। আমি যেটা বলতে চাচ্ছি, হ্যাঁ, দীর্ঘদিন কয়েক মাস এখানটা এতগুলি দল রাজনৈতিক আলোচনা করেছে, মত দ্বিমত ছিল, থাকবে, এটি খুব স্বাভাবিক। নাহলে তো এক মত হলে তো সবাই একদলই করতো। ভিন্ন মত নিয়ে এখানে কেয়ারটেকার গভর্নমেন্টের উপর কেন চাপটা তৈরি করা হচ্ছে, আর কেয়ারটেকার গভর্নমেন্ট কেন এরকম দিচ্ছে যে এতদিনের মধ্যে না করলে এটা অটোমেটিক হয়ে যাবে, বাস্তবায়ন হয়ে যাবে, এই যে দৃষ্টিভঙ্গিটা, এগুলি ডেমোক্রেটিক না, এগুলি স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি। তাহলে ডেমোক্রেসি যদি আমরা মিন করি, তাহলে আমাদেরকে অবশ্যই এই জায়গা থেকে সরে আসতে হবে। যত বড় পার্টি হোক না কেন, যত বড় ক্ষমতা হোক না কেন। আমি আজকে ছোট্ট একটা কথা বলি, এই মিলন ভাইকে টার্গেট করে বলি। বিগত ফৈরাচারী সরকার ফ্যাসিস্ট ছিল, সন্দেহ নাই, জ্ঞাতি গোষ্ঠীরা পলায় গেছে, সন্দেহ নাই, ইমাম পর্যন্ত পলায় গেছে, ডিসি, এসপি, ওর বহুজন পলায় গেছে না? এটা অস্বাভাবিক পরিবেশ দেশে তৈরি হয়েছিল। মাহফুজ আলম যে এই সরকারের তথ্য উপদেষ্টা যে আছেন, মাহফুজ আলম একটা কথা বলছে, একটা সেমিনারে ছিলাম, যে যাওয়ার পরেই এই বিএনপি আর জামাতে ইসলাম দুই ভাই চমৎকার করে তাড়াতাড়ি ভাগ করে নিল, ডিসি, এসপি, ভিসি সব ভাগ করে নিল। কেন? আপনারা বলতে পারলেন না মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে প্রমোশন হবে, যারা সাফার্ড, যারা বিগত সরকার আমরা যারা বঞ্চিত হয়েছে তারা প্রিভিলেজ পাবে? কেন করলেন না? কেন ভাগ করে নিলেন? এখন বলতেছেন আপনারা কেউ যে না, ইসলামী ব্যাংক যারা করছে না, সে প্রিজাইডিং পুলিং হইতে পারবে না, না, এই যে এম্বার্গো দিচ্ছেন, অথবা অমুক যারা করছে, আপনারা করলেন কেন এটা? তাহলে আপনারা একটা ভালো শাসন যে দিতে চান সামনে ভবিষ্যতে, এটা তো জনগণ তো হতাশ হচ্ছে, আমরা হতাশ তো। এই যে বড় দুইটা পার্টি দাবি করতেছেন ক্ষমতা নিয়ে যে কারাকারি, এবং যা করছেন এই এক বছরে নিয়োগ টিয়োগ বিভিন্ন জায়গায় পদোন্নতির ক্ষেত্রে, সব জায়গায় সচিবালয় থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, তারা যে কাজটা করছেন, এই কাজের পরে বাংলাদেশের ভালো নির্বাচন কিভাবে করবেন? সেই প্রশ্নে আসবো নাজমুল হক প্রধান। একটু অ্যাডভোকেট আতিকুর রহমান আপনার কাছে আসতে চাই। প্রার্থী মনোনয়নে জামায়াতে ইসলামের অতীতে কোনো অসন্তোষ কিংবা কোন্দল দেখা না গেলেও এবারে নির্বাচনে ক্যাডার ভিত্তিক দলে তা দেখা গেছে। 4টি আসনে বিরোধ দেখা গেছে প্রকাশ্যে, আবার 4টি আসনে বিরোধ দেখা গেছে অপ্রকাশ্যে। আপনারা তো নিজেদের শৃঙ্খলাবদ্ধ দল বলে সবসময় দাবি করেন, তাহলে হঠাৎ এই বিদ্রোহ কিংবা প্রার্থী লাঞ্ছনার ঘটনা কেন? দলীয় নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ছে সেই ইঙ্গিত, নাকি নিজেদের মধ্যে ক্ষমতার লড়াইয়ের কোনো ইঙ্গিত? দেখুন, আসন সংখ্যা হলো 300। আপনি 4টি কথা বলেছেন প্রকাশ্যে, এটিও উল্লেখ করার মতো নয়। এটি খুব সহজে সমাধান হয়ে যাবে, কিছুটা ভুল বোঝাবুঝি সেখানে হচ্ছে। সুতরাং এটাকে জামাত ইসলামী শৃঙ্খলা নেই বলা যাবে না। 300 আসনে নমিনি দেওয়া হয়েছে, কোথাও কোনো মারাফারি কোথাও হয় নাই, হট্টগোল কোথাও হয় নাই। 2-1 জায়গাতে কিছু মানুষের চিন্তাগত দিক, সেই দিকটা প্রাধান্য পাচ্ছে বলে এটা ইনশাআল্লাহ জামাত ইসলাম খুব সহজে আমরা ওভারকাম করে ফেলব। তো যেটা আমরা আলোচনা শুরুতে ছিলাম, আমাদের মিলন ভাই যেটা বলছেন যে দেখুন, বাংলাদেশের এই সংস্কার প্রক্রিয়াটা আমাদের কেন লাগবে? দেখুন, আমাদের তো জন্ম 80-র দশকে। আমরা শুনি আমাদের কেউ ছিল বাকশাল, আমাদের কেউ ছিল স্বৈরাচার, কেউ ছিল ফ্যাসিবাদ। আবার আমরাও দেখেছি যে কেয়ারটেকার সরকার নিয়ে 172 দিন আমাদের হরতাল করতে হয়েছে। আমরা যেটা দেখলাম, বিশেষ করে বিগত 15 বছরের আওয়ামী লীগের শাসনটা কিন্তু এখন আমাদের খুবই গা শিউরে ওঠে। এই যে আমাদের শ্রদ্ধা মিলন ভাই, উনি বাংলাদেশের খুবই একজন যোগ্যতা সম্পন্ন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। উনি কী মামলা খেয়েছেন? বেনি ডেবেক চুরির মামলা। তার মানে শতাধিক উনি খেয়েছেন। তার মানে একটা দেশ কোথায় গিয়েছে? একজন শিক্ষা প্রতিমন্ত্রীকে চুরির মামলা দেওয়াটা কতটুকু সেখানে হাস্যকর বিষয় ছিল। আমরা দেখলাম বিগত সময়গুলোতে যেই প্রতিষ্ঠানগুলো সরকারকে, ধরুন আমাদের দুদক, দেশে এত হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, দুদক ছিল দন্তহীন ভাগ, দেখেও দেখে না। কারণ শেখ হাসিনা দুদক নিয়োগ দিয়েছেন। মানবাধিকার কমিশন, দেশে আয়নাগর ছিল, সবাই জানতো। মানবাধিকার কমিশন তারা ঘুমিয়েছিলেন, তারা বুঝতে পারে না কোথায় আয়নাগর ছিল। দেখুন, এবারে পিএসসি নিয়োগে, যেটা নিয়ে আমাদের আন্দোলনটা হয়েছে, এই জায়গাতেও নোট অফ ডিসেন্ট দিয়েছেন তারা গঠন প্রক্রিয়া নিয়ে।
তবে আমরা কি আবারও দলীয় ভিত্তিতে আমরা মেধাকে বাদ দিয়ে সেখানে আমরা পিএসসি নিয়োগ দিব? প্রধান বিচারপতি নিয়ে আমরা দেখলাম আমাদের দেশে বিচারপতিরা বলেছে যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। এই জন্যই যে সংস্কার প্রক্রিয়াটা, যে যিনি সিনিয়র থাকবেন তিনি চিফ জাস্টিস হবেন। যদি অপশান থাকে তাহলে অপশান থেকে তোষামত তৈরি হবে, দলদাস তৈরি হবে এবং সেখানে আমরা জনগণ ন্যায় বিচার পাবো না। এই যে বেসিক দিকগুলোতে এগুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া মানে হচ্ছে আসলে ওটা সংস্কার প্রক্রিয়াটাই আসবো একটি বিরতি নিয়ে ফিরছি আবারও আপনার কাছে। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। অ্যাডভোকেট আতিকুর রহমান, বিরতির আগে আপনি বলছিলেন 4টি আসনে প্রকাশ্যে এবং 4টি আসনে অপ্রকাশ্যে সংঘাত, এটা তুলনামূলক সংখ্যায় অনেক কম। আমার প্রশ্নটা আসলে ছিল চূড়ান্ত প্রার্থী দিলে এই আসনের সংখ্যায় যে সংঘাত সেটা আরও বাড়বে কিনা, এটা প্রশ্ন ছিল আসলে। এরপরে আমি আপনার সাথে একটু আসতে চাই কুষ্টিয়া 3 আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে গত জানুয়ারিতে দলের মজলিসে শুরা সদস্য ফরহাদ হোসেনের নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে মে মাসে তাকে বাদ দিয়ে ওয়াজের বক্তা আমির হামজার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ওয়াজে উদ্ভট সব তথ্য দিয়ে বিতর্কিত আমির হামজা 5 আগস্টের আগে একসময় নিজেকে আওয়ামী পরিবারের সদস্য দাবি করেছেন। এমন বিতর্কিত ব্যক্তিকে একসময় আওয়ামী পরিবারের সদস্য যে দাবি করতেন তাকে মনোনয়ন দেওয়াটা কি প্রমাণ করে যে জামায়াত ক্ষমতার জন্য আসলে কারো সঙ্গে আপোষ করতে প্রস্তুত, এমনটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন? দেখুন, আমরা প্রথম কথা হচ্ছে জামাত ইসলামীতে মনোনয়ন নিয়ে কোনো ধরনের সংকার আমরা আশা করি না। যেটি আলোচনা আছে এটি খুবই সামান্য। এটি আশা করি সামনে চূড়ান্ত মনোনয়নের ক্ষেত্রে এটি ধরনের কোনো পরিস্থিতি তৈরি হবে না। দ্বিতীয়, আপনি বলেছেন মুফতি আমির হামজা। এই আমির হামজা 3.5 বছর কারাগারে ছিলেন আওয়ামী লীগের আমলে এবং আমাদের আশঙ্কা যে তাকে এমন মেন্টালি টর্চার করা হয়েছে, উনি এখন অনেকটা অসংলগ্ন মাধ্যমে কথা বলে ফেলেন। তিনি বলেন যে আমি কারাগারে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছি আমি। তো যেই মুফতি আমির হামজা আওয়ামী লীগ পরিবারের সদস্য হয়ে থাকেন, তাকে কেন একটা ঠুনকো মামলা দিয়ে দীর্ঘত কারা রাখা হয়েছে? এটি একটা বলা হয়, এটি সত্য না। আর জামাত ইসলামী, দেখুন আমি জামাতে কিন্তু নমিনি, আমিও চেঞ্জ হতে পারি, কারণ আমরা দল আমাদেরকে বলে আমরা মাঠে কাজ করি। কেউ আমরা এখানে দলের পিছনে ছুটিও না, আবার কিংবা এখানে কোনো টাকা পয়সারও ইনভেস্ট করার কোনো সুযোগ নেই। সংগঠন মনে করেছে নির্বাচনে উনি একজন ওয়াইজেন, তার একটা গ্রহণযোগ্যতা আছে এবং কুষ্টিয়া তাকে মানুষ সবাই খুব কদর করে, সুতরাং তাকেই জামাত ইসলামী দিয়েছে। জামাতের স্থানীয় যে মতামত আমরা নেই সেই আলোকে চিন্তা করে জামাত সেটা দিয়েছে। আর তিনি যদি এখন বলছেন এটি তার অনেকটা অসুস্থতা আমরা বলবো, কারণ তিনি কারাগারে থাকার কারণে তাকে নির্যাতন করা হয়েছে। মাঝে মাঝে তিনি হয়তো অনেকটা বলার ক্ষেত্রে তিনি কথা বলে, এটি আমরা খুব বেশি নিচ্ছি। উনি নিজেও বলেন যে না, এটি আমি আসলে আমার অগ্রসরে বলা হয়ে গেছে। দ্বিতীয় আমরা বলবো, দেখুন জামাত ইসলামীতে 30 সেকেন্ডে শেষ করবেন। আমরা যেটা বলবো, শেষ দিকে সময় কম, বলবো যে আমাদের দেশে যে রাজনৈতিক অবস্থা এখন বিরাজমান, এটি সমাধান হবে। আমরা এটিকে একদম খুব মতবিরোধ মতানৈক্য আমরা সেদিকে যাচ্ছি না, আমরা সমাধান হবে এবং সবাই দেশের জন্য কাজ করবেন, সবাই দেশপ্রেম ধারণ করবেন। আমরা চাই যে জুলাই সনদের মধ্যে দিয়ে একটা দেশের সুষ্ঠু ইলেকশন হোক এবং যাদের দীর্ঘদিনের যে গ্লানি আছে সে গ্লানি আমাদের মুছে যাক। জি, নাজমুল হক প্রধান, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আগামী নির্বাচনের আগে অক্টোবরে বাংলাদেশে একটি প্রাক নির্বাচন মূল্যায়ন পরিচালনা করেছেন এবং নির্বাচনের আগে সহিংসতার শঙ্কা নিয়ে তারা বলেছে, যার সাথে সরকার একমত পোষণ করেছেন। তারা বলেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন 11টি কমিশন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে একটি উচ্চাভিলাষী সংস্কার এজেন্ডা চালু করা হয়েছে, যা জুলাই জাতীয় সনদে শেষ হয়েছে। আপনার কি মনে হয় উচ্চাভিলাষী সংস্কার এজেন্ডা আসলেই চালু হয়েছে কিনা এবং এর কারণেই কি আসলে বিএনপি এবং জামায়াতের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে? আসলেই চালু হয়েছে। বিষয়টা হচ্ছে যে এখানটায় আন্দোলন, গণ আন্দোলন বা অভ্যুত্থান বিজয়ের পরে যে ন্যারেটিভসটা, যে বয়ানটা তৈরি করা হয়েছে যে সংবিধানের কারণেই হয়েছে সমস্যা, এটা ঠিক না। এটা একটা ফ্যাসিস্ট শাসন, কিন্তু এটা কিন্তু একটা রোগ। যেমন ধরুন হিটলার হওয়ার আগে, ফ্যাসিস্ট হওয়ার আগে কিন্তু সংবিধানে ফ্যাসিজমের কোনো সুযোগ ছিল না। তার মানে একটা শাসক যদি অপোজিশন পজিটিভ পলিটিক্যাল বিরোধী দল না থাকে, আমি আপনাকে 2টা উদাহরণ দেব না সম্মেলনের সামনে। এক, বিএনপি ক্ষমতায় আসে 91-এ, ক্ষমতায় এসে বিএনপি পপুলার ভোটে ক্ষমতায় আসে 96-এ, বিএনপি এটা একদলীয় ভোট করছিল। কেন? বিএনপি কেয়ারটেকার দিতে চায় নাই, অপোজিশন স্ট্রং ছিল, আন্দোলন করে বাধ্য করছে একটা নির্বাচন করে কেয়ারটেকার গভর্নমেন্ট আনতে। আবার বিএনপি কিন্তু দেখেন আওয়ামী লীগ ক্ষমতায় এসে আওয়ামী লীগ তখনটা করতে পারে নাই, আওয়ামী লীগ ওই ইলেকশন করতে হয়েছে কেয়ারটেকার, হেরে গিয়ে বিএনপি আবার যখন আসে তখন বিএনপি আবার জামাত সহ ক্ষমতায়, তখন বিএনপি আবার বিচারপতি বয়স বাড়িয়েছে, তখন একটা মারাত্মক আন্দোলন হয়, বিএনপিটা করতে পারেনি, করছে। আওয়ামী লীগ এসে এবার মজার ঘটনা করে, এই যে না আওয়ামী লীগ এসে মজা করে আওয়ামী লীগ এসে পাওয়ারটাকে এনজয় করলো। আমি এনজয় বলবো, বিরোধী দল বোধ দুই ভাইরা একসঙ্গে ছিলেন জড়াজড়ি করে, কোনো পজিটিভ রোল না থাকার কারণে কিন্তু আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে সহায়তা করছে। এই যে
যদি যৌক্তিক বিরোধী দল না থাকে তাহলে এই ঘটনাগুলি ঘটে, এই অসুখে আক্রান্ত হয়। আজকে বর্তমান সমাজটা এই অসুখে আক্রান্ত হয়ে গেছে। দরকার পজিটিভ বিরোধী দল, বিরোধী জোট। আমরা যাদেরকে বাম বলে, আজকে আপনি জানেন নিউ ইয়র্কে আজকে উনি তো ছিলেন বহুদিন, তাই না? এই যে মামদানি, কি জোহরান মামদানি আজকে সমাজতন্ত্রী বলে আমেরিকার মতো জায়গায় সে ইলেকশনে জিতলো। আমরা চাই বাংলাদেশের আমরা জোট করে আমরা ফাইট করতে। নিশ্চয়ই ডক্টর আনামুল এহসানুল হক মিলন, একই প্রতিবেদন নিয়ে আপনার কাছে আসতে চাই। আইআর এর প্রতিবেদন, সেখানে পদ্ধতিগত অস্পষ্টতা এবং সময় ও প্রয়োগের বিষয়ে দলের ভিন্ন অবস্থানের কারণে জুলাই সনদে বাস্তবায়ন অনিশ্চিত রয়ে গেছে, এমনটা বলা হয়েছে। একটু জানতে চাই এই পদ্ধতিগত অস্পষ্টতা আসলে হয়েছে কিনা, এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, দেখুন আইআরআই সেটা তো ইউএস এর রিপাবলিকান পার্টির একটা ইনস্টিটিউশন। তারা যে রিসার্চগুলো করছে সেখানে বলছে যে উচ্চভিলাষী সংস্কার, একটা রাষ্ট্র এত অল্প সময়ে এতগুলো সংস্কার করতে পারে না, সেই বিষয়টি ইঙ্গিত করেছে। আবার তারা যে সহিংসতার সংখ্যা বলেছে, এই জায়গাটি আমি দ্বিমত করছি। কারণ আপনি দেখবেন এন্ড অফ দ্য ডে জামাত, বিএনপি বা সকলে মিলেই কিন্তু জুলাই 36 হয়েছিল। তারা কিন্তু নির্বাচনকে না দিয়ে দেশটাকে আরেকটু সহিংসতা, অরাজকতা ঠেলে দিবে না, এই বিশ্বাস আমার রয়েছে। আর গণভোটের কথা দেখেন, 1977 30 মে হয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাজের বৈধতার জন্য। 1985 21 মার্চে যেটা হয়েছিল, এরশাদ যে দখল করেছিল সেইটা বৈধতার জন্য। আর 1991 15 সেপ্টেম্বর যেটা হয়েছিল সেটা হলো 16 বছর পরে রাষ্ট্রপতি শাসিত না প্রধানমন্ত্রী শাসিত 12th অ্যামেন্ডমেন্ট রাষ্ট্রপতি স্বাক্ষর করবে কিনা। তার মানে আমি এখানে পয়েন্ট দিতে চাই, একটি ইস্যুকে নিয়ে এই গণভোট হয়। আপনি 86টা ইস্যুকে নিয়ে গণভোট করবেন আর সেই গণভোট জনগণ আপনাকে সব বুঝিয়ে দিবে, এই ভাবনাটা কি আসলে আমাদের বাংলাদেশের জন্য হয়? তাহলে অপেক্ষা করুন, নির্বাচনের পরে সংসদ হবে। এখন সংসদ বড় না গণভোট বড়, এই যে ডিফারেন্স, এই মুহূর্তে আপনি যে জায়গাটি ফেলে দিলেন। আলী রিয়াজ সাহেবরা একটা ভালো উদ্দেশ্য নিয়ে করেছেন। তারা 50 বছরের একটি প্যাকেজ তারা এনেছেন। প্রত্যেকটি আপনি একসাথে করতে পারবেন? নিশ্চয়ই না। সেজন্যই বলছি যে আস্তে আস্তে এই রাষ্ট্র এগিয়ে যাবে এবং আমাদের সকল দল মিলে নির্বাচন যদি না হয় তাহলে কিন্তু রাষ্ট্র একটি সন্ধিক্ষণে আসবে এবং এই সরকার কিন্তু আর তখন। জি, ধন্যবাদ আপনাকে, আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকে রাজকাহনে এসে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছে জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।